সুপ্রসুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলা চিত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা বিনতি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় উন্নয়ন ও অগ্রযাত্রায় সেবামূলক সংগঠনের ভূমিকা। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইকবাল হায়দার, নির্বাহী পরিচালক, আব্দুল মালিক লেদু চেয়ারম্যান, স্মৃতি ফাউন্ডেশন, সাবেক সভাপতি, সন্দীপ এডুকেশন সোসাইটি, যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শাহাদাত হোসেন রুমেল, চেয়ারম্যান, মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মইনুল কাদের নাবিল, সভাপতি, রানার্স অ্যাসোসিয়েট, আর্টিলারি রোড, হালিশহর। আপনাদের সকলকে স্টুডিওতে আমন্ত্রণ। প্রথমেই আমি ইকবাল হায়দার আপনার কাছে চলে যাচ্ছি। উন্নয়ন ও অগ্রযাত্রাকে চলমান রাখতে সেবামূলক সংগঠন কি কি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি? উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য সামাজিক সংগঠনগুলোর একটা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। যেমনটি ধরেন, উন্নয়নের জন্য গভর্নমেন্ট যেসব ধারাবাহিক কাজ করে যাচ্ছে, তার সাথে সাথে সামাজিক উন্নয়নের জন্য, আমাদের মেন্টালি উন্নয়নের জন্য ছোট ছোট যে অর্গানাইজেশনগুলো আছে, আমাদের সামাজিক অর্গানাইজেশন, তারা যদি নিঃস্বার্থে কাজ করে, এই উন্নয়নের পিছনে যদি কোনো স্বার্থ যদি কাজ না করে, যদি সেবামূলক মেন্টালিটি দিয়ে যদি আমরা কাজ করি, যেমনটি ধরেন আমাদের সমাজে অনেক বৈষম্য আছে, আমাদের সমাজে হতদরিদ্র লোক আছে, আমাদের সবচাইতে বড় জিনিস হচ্ছে এই শিক্ষা। আমরা যদি প্রাইমারি লেভেলে যে সামাজিক উন্নয়নের জন্য যদি আমরা প্রাইমারি বাচ্চাদেরকে যদি আমরা ভালো শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি, এই ভবিষ্যতে আপনার একটা হতদরিদ্র শ্রেণীর একটা ছোট বাচ্চা, সে হয়তো এই গভর্নমেন্ট লেভেলে তার সুযোগ সুবিধা পাওয়ার জন্য তার ওই লেভেলে যাওয়ার তার যোগ্যতা রাখে না, এবং আমাদের সামাজিক বৈষম্যের কারণে সে পর্যায়ে পৌঁছতে পারে না। আমাদের সামাজিক এই ছোট ছোট অর্গানাইজেশনগুলো সে সামাজিকভাবে জানে তার গ্রামে, তার পাড়ায়, মহল্লায় কোন ফ্যামিলিটা, কোন অনেক ভালো ক্রিয়েটিভ স্টুডেন্ট আছে যারা সুযোগ সুবিধার অভাবে অন্ধকারে পড়ে আছে। এই ছোট সংগঠনের মাধ্যমে যদি তাদেরকে হান্টিং করে স্কুল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এবং স্কুল যাওয়ার জন্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে যেসব সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তার পড়ালেখা চালাই নেওয়ার জন্য যদি আমরা একটা স্তরে নিয়ে যাওয়া যায়, এই যে তার প্রাইমারি লেভেলটা আমরা বিল্ড করতে পারতেছি অ্যাজ এ ফাউন্ডেশন। আপনি দেখেন একটা বিল্ডিং আপনি করার জন্য উপরের দিকে তেমন খরচ নেই, যদি আমরা ওভাবে ধরে নিই, তার প্রথম স্তর থেকে যে ভিত্তিটা যদি আমরা ভালোভাবে করে দিই, একটা ভালো মানুষ হওয়ার জন্য ওই শিশুটাকে যে ভালো এডুকেট হতে হবে, বড় এই ডক্টরেট ডিগ্রি পর্যন্ত নিয়ে যাবে সমাজের সঙ্গে, সেটা না। তাকে যদি একটা ভালো ফাউন্ডেশন দেওয়া যায়, তাকে যদি ভালো একটা পরিবেশ দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, তাহলে সে একদিন ভালো মানুষ হবে, সে একজন সুশিক্ষিত হবে। তাহলে আমরা প্রথমেই তার গ্রাউন্ড লেভেলটা ঠিক করতে হবে। আর এটার জন্য এই সামাজিক সংগঠনগুলো যদি কাজ করে এবং তাকে এই জ্ঞানের আলো যদি আলোকিত করা যায়, এই সংগঠনের মধ্যে দিয়ে তাকে একদিন রাষ্ট্র এবং সরকারকে পরিচয় করে দিতে পারবে। এই পর্যায়ে সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব আমি মনে করি অপরিসীম। তাদের জ্ঞান ধারণা একটা পার্ট। এরপরে আপনি ধরেন সমাজের যেসব অটিজম বাচ্চারা আছে, এরা অবহেলিত। সামাজিকভাবে যদি আমরা ওদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, সামাজিক সংগঠন রাতারাতি চেঞ্জ করতে পারবে না। এই যে ছোট ছোট সিরিজ অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে এবং সেবার মান দিয়ে যদি ওদেরকে একটা পর্যায়ে পরিচিত করা যায়, সরকারের এজেন্সিগুলোর সাথে যদি ব্রিজ করা যায় এবং সরকারের এজেন্সির সাথে পরিচয় করে দিয়ে সুবিধা দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায়, তাহলে এটা সামাজিক উন্নয়নের জন্য একটা বড় উপকৃত হবে সমাজ, মহল্লা, পাড়া, যেটা আমরা বলি, সেটা একটা দিক। এরপরে মাদক নিয়ে আমাদের সমাজ এখন কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। যেমন মাদক সমাজ গড়ার জন্য বিরাট একটা বাধা। আমার ছেলে, আমার শিশু, সে যাচ্ছে কোথায়? সে স্কুল যাচ্ছে না মাদকাসক্ত হচ্ছে? এই সামাজিক সংগঠনগুলোর মধ্যে দিয়ে ওদেরকে যদি আমরা একটা খেলাধুলার পর্যায়ে নিয়ে যাই, তাদের অবসর টাইমগুলো যদি আমরা
খেলাধুলা কিন্তু পার্ট অফ এডুকেশন। একটা শিশু যখন সে বল নিয়ে মাঠে যায়, খেলাধুলার একটা পরিবেশ করে দেওয়া যায়, এবং সে যদি খেলাধুলার সাথে জড়িত থাকে, অবসর টাইমগুলো সে বাজে বন্ধুদের সাথে যেন না কাটায়, তাহলে দেখবেন কি সে তার অবস্থান থেকে একটা ভালো দিকে ফিরে আসছে, এবং এই খেলাধুলাটা তাকে একটু ভালো মানুষ বানানোর জন্য সাহায্য করতেছে। আমরা শারীরিক বিকাশের জন্য এবং মানসিক শারীরিক দুইটাই। একটা আত্মনির্ভরশীল মানুষ গড়ার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই পড়ালেখার পাশাপাশি, এবং তাকে একজন ভালো মানুষ গড়ে তুলবে। আপনি দেখেন একটা ফুটবল মাঠে যদি 11 জন শিশু ফুটবল নিয়ে যায়, যে আপনার স্ট্রাইকার সে বল নিয়ে সামনে গেল, সে কিন্তু ডাইরেক্ট পারলে সে গোল পোস্টে দিতে পারে, সে দিচ্ছে না, তার সাইডম্যানকে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। তাতে কি সে সেলফিশ হচ্ছে না, সে আরেকজনকে হেল্প করা শেখাচ্ছে। এটা কিন্তু বড় একটা এডুকেশন, পরোপকার করা। সে আরেকজনকে আলোকিত করছে নিজের স্বার্থ দিয়ে। এই যে মানসিক বিকাশ, পড়ালেখা, এবং তার সাইড বাই সাইড সে মাদকাসক্তি থেকে দূরে থাকলো, এগুলো সামাজিক সংগঠনের বড় একটা পার্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইকবাল হায়দার। আমি জনাব শাহাদাত হোসেনের কাছে যেতে চাই। আপনার কাছে প্রশ্ন, প্রান্তিক একেবারে রুট লেভেলের জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে সেবামূলক সংগঠনগুলো কি পদক্ষেপ নিতে পারে? আমার পূর্ববর্তী আলোচকও বলেছেন, আমি প্রান্তিক পর্যায়ে বোঝাতে চাচ্ছি একেবারে রুট লেভেলে আমরা অনেক কিছু করতে পারি রাষ্ট্র এবং দেশের স্বার্থে, সমাজের স্বার্থে। আপনি যদি চিন্তা করেন, একেবারে সকালবেলা উঠে ছেলেরা মক্তবে যেত, এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এই মক্তব হিন্দু ধর্মাবলম্বী যাদের রয়েছেন তাদের জন্য প্রাক্তন মেয়র আলহাজ মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। উনি এই মক্তবটা ৩৫০০-এর উপর মক্তব চালু করেছেন। ২৫০ কি ৩০০-র মতো সাংস্কৃতিক টোল উনি চালু করে দিয়েছিল। এই লোকটা গত ২০ বছর আগে এই কাজগুলো এই জন্য শুরু করেছিল, একটা সময় আসবে সারা বাংলাদেশে মানুষের জন্য কিছু করার জন্য বীজতলা তৈরি করার আর কোনো অবস্থান থাকবে না। এই যে প্রান্তিক লেভেলে এরকম চিন্তা ভাবনাগুলি যদি আমরা আগে থেকে করে থাকি, তাহলে দেশ জাতি একটা জায়গায় গিয়ে আর হোঁচট খাবে না। জনাব শাহাদাত হোসেন, আমরা আসছি ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরেই। দর্শক, আমরা ফিরে আসছি বিরতির পর বিজয় টিভি নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে পুনরায় আবারও ফিরে আসছি। আপনার কাছে আমার প্রশ্ন ছিল, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে সেবামূলক সংগঠনগুলো কি কি পদক্ষেপ নিতে পারে? একেবারে ছোট বয়সে ছেলেদেরকে প্রান্তিক লেভেল থেকে, রুট লেভেল থেকে যদি আমরা শিখাই, আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আমাদের আর্থসামাজিক নিজেকে আরেকজনের কাছে উপস্থাপন করে তার কিছু সহযোগিতা করার জন্য যদি আমরা কিছু করতে পারি, আমাদের সময় সুযোগ যার যে অবস্থান আছে, যেমন আমাদের সামাজিক সংগঠনগুলি এই ক্ষেত্রগুলি আমরা তৈরি করতে পারি, আদর্শ সমাজ বিনির্মাণে একটা শিশুর ভূমিকা থাকবে। প্রান্তিক লেভেলে একেবারে ছোট বয়সে আমরা পড়ালেখা শিখাই, এরপরে ওর একাডেমিক কোয়ালিফিকেশনগুলি আমরা ওদেরকে বলে যাই, কিন্তু একজন মানুষ হতে হলে এর পাশেও কিছু কাজ রয়েছে। যেমন আপনি স্বেচ্ছাশ্রম কিভাবে দিবেন, একটা স্বেচ্ছাসেবক তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ আমাদের জন্য এই মুহূর্তে। না হলেও উন্নত দেশে স্বেচ্ছাসেবক তৈরি করার জন্য একটা বীজতলা তাদের রয়েছে, যেটা আমাদের মতো এই দেশগুলিতে নাই। সেজন্য বাংলাদেশে এবার খুব প্রয়োজন। আপনি গত 5ই আগস্টের পর 7, 8, 9, 10 সারা বাংলাদেশে ট্রাফিক কন্ট্রোল করা আমাদের জন্য একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে, যেটা যাদের কাছে স্কিল ম্যান পাওয়ার আছে, ট্রেনিং আছে, প্রশিক্ষিত জনশক্তি আছে, প্রশিক্ষিত বেতনভুক্ত চাকরি আছে, তারা কিন্তু পারে নাই। আমাদের এই ছোট ছোট শিশুগুলি স্কুল কলেজে পড়ুয়া, আমি ক্লাস 7-এর ছাত্র দেখেছি চট্টগ্রামে টাইগার বাসে দাঁড়িয়ে সে ট্রাফিক কন্ট্রোল করতেছে। এটা তার কাজ ছিল না, কিন্তু সময় প্রয়োজন তাকে এই কাজ করতে, ঘর থেকে তাকে বের হয়ে এসেছে। এই যে 4-5 দিন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা একটা গ্যাপ অনুভব করেছি। আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সে রোডে চলে এসেছে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে। আমি আমার
নিজের ডোক পিটাচ্ছি না। আমার সংগঠনের পক্ষ থেকে 200 দুপুরের খাবার আমি তাদের জন্য সেখানে দিয়ে দিয়েছি, কোনো ফোকাস ছাড়া। আমার কাছে এত ভালো লেগেছে, একটা আরও ছোট দেখেছি, 5ম শ্রেণী, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী। আমার কথা হচ্ছে প্রয়োজনে কেন বের হবে, আমরা কেন তৈরি ছিলাম না? আমরা ঘূর্ণিঝড়ের জন্য তৈরি থাকতে হবে, আমরা ভূমিকম্পের জন্য তৈরি করতে হবে। আমাদের যে সমস্ত গ্যাপগুলি মানুষ সৃষ্ট হতে পারে, প্রকৃতি সৃষ্ট হতে পারে, এগুলি মোকাবেলার জন্য আদর্শ স্বেচ্ছাসেবক, আদর্শ মানুষ গড়ার জন্য সংগঠনের বিশাল একটি ভূমিকা আছে। এই সংগঠন একটি জাতি, একটি দেশ, একটি সমাজ গঠনে বিশাল ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। আমি জনাব মইনুল কাদের নাবিল আপনার কাছে চলে যাই। দেশের অগ্রযাত্রায় বিশেষ করে সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে সেবামূলক সংগঠন সহায়ক কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমরা সামাজিক সংগঠনগুলো আমাদের যেই ধরনের কাজ আমরা সবসময় করে থাকি নিজেদের সুস্থতার পাশাপাশি, সেখানে সরকারি একটা ভালো ভূমিকা রাখার বিষয় আছে। যেমন আমার বাস্তব জীবনে আমি বিদেশে থাকার একটা সুযোগ হয়েছিল। সেখানে আমরা দেখি পড়ালেখার পাশাপাশি সেখানে কারিগরি একটা শিক্ষা ব্যবস্থা খুব মূল্য দেয় তারা, টেকনিক্যাল হ্যান্ড। আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যায়, হয়তো অনেকে শিক্ষিত মনে করে যায়, বাস্তবে তারা সেখানে কিন্তু তারা অড জব করতে অভ্যস্ত হয়ে যায়, কারণ তারা ওখানে শিক্ষার ওখানে ওভাবে কোনো মূল্য নাই, সেই দেশে সেই তাকে কাজ করে খেতে হচ্ছে। তো এই কাজের প্রান্তিক কাজগুলো যদি আমরা দেশ থেকে টেকনিক্যালি তারা সরকারিভাবে তাদেরকে অনুপ্রাণিত করতে পারতাম, সেখানে তারা বিদেশে গিয়ে স্কিল হ্যান্ড হয়ে যেতে পারত। বিভিন্ন এখন আমরা দেখতেছি ইদানিং হচ্ছে, আমি মনে করতাম যে আমাদের স্বাধীনতার পরে আমরা যত সময় এখানে ব্যয় করেছি সেইটা সন্তোষজনক না। এত বছর পরে এসে আমরা নার্সিং টিচিং দিচ্ছি, কেন এত বছর পরে হলো? এই নার্সিং টিচিং দিয়ে বিদেশে মেয়েদেরকে পাঠাইলে নার্স ব্যবস্থা অনেক ভালো হতো। এখানে ডাক্তার হয়ে যাচ্ছে, কিন্তু সেই ডাক্তারিটা ওখানে প্রফেশনালি সে ডাক্তার প্র্যাকটিস করতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ ওই দেশে ডাক্তারি শিক্ষার সাথে আমাদের সাথে ডাক্তারি শিক্ষার অনেকটা গ্যাপ আছে, মিল নেই। তো সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, আমলারা যা কাজ করছেন সেটা অনেকটা কিছুটা তাদের আত্মকেন্দ্রিক হয়ে যায়। আসলে দেশকে নিয়ে মাথা নিয়ে তারা সেই ধরনের কাজ করতে পারছেন না। আমি মনে করি যে শিক্ষার পাশাপাশি সরকারি উদ্যোগে এই যে টেকনিক্যাল স্কুলগুলোকে আরও বেশি প্রসারিত করা দরকার। হ্যাঁ, বই খাতার পাশাপাশি আমরা ছোটোবেলায় দেখছি, আমরা হয়তো ক্রিয়া শিক্ষা এগুলাতে অভ্যস্ত ছিলাম, ড্রয়িংয়ে ছিলাম। আমি মনে করি এখনও সুযোগ আছে, সময় আছে, পড়ালেখার পাশাপাশি আমরা যেন একটা সাবজেক্ট, একটা ঘন্টা আমরা টেকনিক্যাল কিছু নিই। আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে কিভাবে আমাদেরকে এসির প্লাগ খুলতে হয়, কিভাবে মানে ইনস্ট্রুমেন্টগুলো কারিগরি হাতে কলমে জিনিসগুলো যদি একটু শিখি, তাহলে নিজের ঘরে করতে পারি, বিদেশে গেলেও আমরা কিন্তু করতে পারি কাজগুলো করতে। ইভেন তো ড্রাইভিং শিখাটা, আমাদের অনেক উচ্চশিক্ষিত মানুষ বিদেশে চলে যায়, ওখানে গিয়ে ড্রাইভিং শিখে ওখানে তারপর ড্রাইভিং করছে, কিন্তু দেশ থেকে সে ড্রাইভিংটা শিখে গেলে সে সরাসরি ওখানে ড্রাইভিং প্র্যাকটিস করে একটা ভালো চাকরি পেতে পারে। এবং সেখানেও তো অনেক খরচ করেই কাজগুলো শিখতে হয়। জি, সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়, সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এই ফোকাসগুলো আমি মনে করি আমাদের সামাজিক সংগঠনগুলো সরকারের সাথে একত্রবোধ করে আমরা এগুলো কাজ করতে পারি। এবং আমার সংগঠন রানার্স অ্যাসোসিয়েশন, আমরা বিভিন্ন সময় এই ধরনের সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকি। আমরা রাস্তায় কোনো জায়গায় দেখা গেছে স্পিড ব্রেকার দিতে হচ্ছে, হ্যাঁ, সেটা যদি সমাজের কল্যাণে হয় অবশ্যই আমরা সেটা সেখানে দিই। রাস্তা ভাঙ্গা, কোনো জায়গায় রিক্সা উল্টে যাচ্ছে, সেই সব জায়গায় আমরা নিজেরাই ওই মেরামত করে পিচ ঢালাই করে নিজেদের উদ্যোগে করে ফেলি। হ্যাঁ, সেইখানে আমরা হয়তো সরকারিভাবে অনেক সময় অনুমতি নিতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আর আমি মনে করি আমাদের দেশে সেজন্য আপনারা নিজ উদ্যোগে আমরা এইসব করে ফেলি। আর জনকল্যাণমূলক কাজগুলো আমাদের পার্ট অফ জব মনে করি। আমাদের সামাজিক সংগঠনগুলো, আমরা বিভিন্ন দুস্থ মানবতার সেবা করি, আমরা বন্যার্থদের সহযোগিতা করে থাকি। মূলত আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন থাকার কারণে আমরা আমাদের পরিবারকে সচেতন করি, পরিবার সচেতনতার কারণে আমার সমাজ, দেশ সবকেই আমরা সচেতনতামূলক কাজ করতে থাকি। প্রতি বছরই আমাদের যেই ন্যাশনাল ডেগুলো আমরা উদযাপন করি, ন্যাশনাল ডে উদযাপন করতে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটিস পালন করি। আমরা দুস্থদের সেবা দিই, আমরা অসহায় মানুষদেরকে আর্থিক সহযোগিতা করে থাকি, অবিবাহিত ছেলে মেয়ে থাকলে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি।
মূলত আমরা সামাজিক সংগঠন হিসাবে আমাদের এগুলো এগুলো আমরা আপনারা প্রতি বছর প্রতি বছর নিয়মিত আমরা করে থাকি। অসংখ্য ধন্যবাদ জনাব মইনুল কাদের নাবিল। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরেই। দর্শক, ফিরে আসছি বিরতির পর বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। জনাব ইকবাল হায়দার, আপনার কাছে আবারও ফিরে আসছি প্রশ্নে। সেবামূলক সংগঠন সমূহকে আরো বেশি জনবান্ধব করতে কি রকম উদ্যোগ নেওয়া যেতে পারে বা জরুরি বলে আপনি মনে করেন? আমরা যদি সেবামূলক সংগঠনগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা কি ধরনের সেবা দিচ্ছি সমাজকে। যদি আমি ধরে নিই আব্দুল মালিক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আমরা এই সংগঠন থেকে বিগত দিনে যেভাবে সমাজসেবা দিয়ে আসছি নিঃস্বার্থভাবে, যেমন বেশ কিছুদিন আগে যে কোভিড টাইমে আমরা চেষ্টা করেছিলাম যে সমাজের প্রান্তিক লেভেলে প্রতিটা দরিদ্র হত দরিদ্র, ওই সময়টা কিন্তু আপনার শুধু হত দরিদ্র না, অনেকে দেখা গেছে ভালো ইনকাম ছিল, সে তার সুযোগ সুবিধার অভাবে সে আনতে পারতেছে না, সাপ্লাই নেই। এই যে কিছু সামাজিক যারা সমাজকর্মী, এটা টিম ওয়ার্ক, আমাদের এই অর্গানাইজেশনের কিছু টিম ওয়ার্ক ছিল, যাদের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি এই সকল লোকজনের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দিতে। এবং এডুকেশন খাতে যে কথাটা আমার ভাই বলেছিলেন যে আমাদের লাইফের আরেকটা পার্ট অফ লাইফ মুক্ত শিক্ষা, যেটা বর্তমান যুগে নাই বললেই চলে। যেখান থেকে এই আমাদের লাইফের, আমি মনে করি যে একজন লোককে ভালো মানুষ হওয়ার জন্য যে ভদ্রতা কাকে বলে, সম্মান, আমি আমার সিনিয়রকে সম্মান দিব, আমার সিনিয়র আমাকে স্নেহ করবে, এই জিনিসটা কিন্তু মনে হয় 92-93 পর থেকে আর নাই। আমরা প্রায় সময় চলিত ভাষায় একটা কথা বলি, যখন থেকে স্কুলের ব্যাচ চলে গেছে তখন থেকে সম্মান আর নাই। এই জিনিসটা আমাদের একজন জীবনের সামাজিক উন্নয়নের জন্য অনেক বড় একটা বাধা। আপনি যদি আমার সিনিয়রকে সম্মান না করি, আমি যদি আমার বাবাকে সম্মান না করি, তাহলে আমি ওনার কাছ থেকে স্নেহ পাচ্ছি না। আমি যদি আমার গুরুজনকে না মানি, এই যে সামাজিক সংগঠনগুলো ছোট ছোট সিরিজ প্রোগ্রামের মধ্যে দিয়ে সমাজ উন্নয়নের জন্য এই কাজগুলো করতে পারে। যে আপনার সামাজিক, আমরা একজন ভালো লোককে আদর্শ হিসাবে নিলাম, আমরা একজন ভালো লোককে তার দিক নির্দেশনা নিলাম, আমরা তাকে ফলো করলাম, ফলো করতে চাই আমি একজন ভালো লোক, আমার উনি যেদিকে চলে আমি ওইদিকে চললাম না, ওনার কর্মগুণটা উনি কি করে গেছে, ওনার জীবনের কর্মজীবনের গুণাবলীগুলো আমরা পর্যালোচনা করব। ভালো শিক্ষা দেওয়া, যে আমরা জ্ঞানী লোকদেরকে অনুসরণ করা, আমাদের সামাজিক সংগঠন থেকে এই যে প্রান্তিক লেভেলে শিক্ষা দেওয়া, ওদেরকে বিভিন্ন অর্গানাইজেশনের মধ্য দিয়ে শিখিয়ে দেওয়া। অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল হায়দার। জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে আমি চলে যেতে চাই। যেটা ইকবাল হায়দার উনি বলছিলেন, উন্নয়ন ও অগ্রযাত্রার সমন্বয় সাধনে সেবামূলক সংগঠনের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কি কি পদক্ষেপ থাকতে পারে, যেটা ইকবাল হায়দার উনি বলছিলেন। আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুটো জিনিসের যদি আপনি ফোকাস করতে চান, তাহলে দোনোটারই খুব অভাব বর্তমান যুগে। আমি মানব সেবা করব, আমি সমাজ সেবা করব, আমি একজন সংগঠক, এই দায়টুকু যার রয়েছে, সামাজিকভাবে সাংগঠনিকভাবে যেই লোক চলে বা দেশ এবং জাতিকে যে উন্নতির পথে নিয়ে যাওয়ার বিশাল একটা দায়িত্ব কিন্তু সংগঠনরা চলে আসছে। এখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এই দুইটা খুব ছোট শব্দ, কিন্তু তার ব্যাপকতা এবং তার অর্থ এবং তার সম্পৃক্ততা অনেক বড়। জবাবদিহিতা এই জন্য থাকতে হবে, মানুষ আমাদেরকে বিশ্বাস করে কিছু কাজের আর্থিক অথবা সামগ্রিক কিছু অনুদান আমাদেরকে দিয়ে থাকে। আমরা যদি আমাদের সাংগঠনিকভাবে, আমরা যারা সংগঠন চালাচ্ছি, আমরা সামাজিকভাবে যাদেরকে তৈরি করতেছি, যাদেরকে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাতে সহযোগিতা করার জন্য সংগঠনকে আমরা নিয়ে যাচ্ছি, এই দুইটা জিনিসের উপর আমাদের একটু ফোকাস করা দরকার। সমাজের নয়, দেশের উপর থেকে নিয়ে শুরু করে খুব অভাব দেখা যাচ্ছে। আমাদের একজন প্রিয় লিডার ছিল, উনি আমাদেরকে চট্টগ্রামে বলতো,
মসজিদের ইমাম সৎ হয়ে লাভ নাই, থানার ওসি সৎ হইতে হবে, তখন এই সমাজ উন্নতির দিকে যাবে। এই ছোট ছোট জিনিসগুলি, স্বচ্ছতা এবং জবাবদিহিটা আমরা আমাদের পার্টের একটা সিলেবাস মুক্ত করতে হবে। আপনি সামাজিকভাবে বা দেখেন, আমরা অনেক চেষ্টা করি, আমাদের পাশে দুই পাশে দুইজন সাংগঠনিক মানুষ তাদের সমাজের কথাগুলি, সমাজকে কিভাবে দিচ্ছে তারা, সাংগঠনিক অবস্থান তারা আমাদের কাছে ক্লিয়ার করেছে। আমরা স্বচ্ছ নিজে থাকব, তারপর আরেকজনকে উপদেশ দিব। আগে নিজেরা জবাবদিহিতামূলক কাজ নিজেদের থেকে শুরু করব, তারপরে মানুষকে শিক্ষা দিব। অসংখ্য ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। জনাব মইনুল কাদের নাবিল, আপনার কাছে শেষ প্রশ্নে আমরা চলে যাচ্ছি। উন্নয়নকে চলমান এবং স্বচ্ছ রাখতে সেবামূলক সংগঠন কি রকম সহায়ক ভূমিকা রাখতে পারে? আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা মনে করি যে এই উন্নয়নের ধারাবাহিকতাটা আমরা বজায় রাখতে হলে শুধু শহর কেন্দ্রিক হতে হবে না। কারণ আমরা দেখি গ্রামগঞ্জের থেকে সবাই শহরমুখী হয়ে আসছে, সবাই শহরে এসে একটা জ্যাম খেয়ে যাচ্ছে। এই যে আমরা দেখি এখন ধরেন এই যে রিক্সা চালক হতে শুরু করে কুলি মজুর, এদেরকে আমরা গ্রামেও কিন্তু প্রোভাইড করতে পারি। আমরা সরকারিভাবে আমরা এই যে আমাদের মতো প্রতিষ্ঠানগুলো, আমাদের মতো স্বেচ্ছাসেবক সংগঠনগুলো গ্রামে তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায়। তাদেরকে যদি আমরা মৎস্য চাষে উৎসাহী করি, তাদেরকে খামারে উৎসাহী করি, তারা কিন্তু খামারেই থাকতো, কিন্তু সেখানে নিরুৎসাহিত হয়ে তারা শহরমুখী হয়ে যাচ্ছে। এখন দেখেন শহরের যাদের অর্থবিত্ত আছে তারা কিন্তু আবার গ্রামে ফিরে খামার করতেছে, তারা আবার পুকুর চাষ করতেছে, অথচ ওগুলো তো ওখানেই ছিল। ওখানকার মানুষগুলোকে যদি সরকারিভাবে বা আমাদের যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের আছে তাদেরকে যদি আমরা ওখানে উদ্বুদ্ধ করি যে তোমাদেরকে শহরে আসতে হবে না, তুমি তোমার খোলামেলা বাতাসে নিজস্ব জায়গায় থেকে তুমি ওখানে আয় ইনকাম করো, তোমার পরিবারকে সময় দাও। তোমাকে তো অলমোস্ট তুমি অনেক দূর থেকে, ধরেন অনেক গ্রাম থেকে শহরে আসা তোমার বিদেশ যাওয়ার মতনই সময়, তোমার পরিবার তোমার সাথে নেই, শহরের উপর সেই চাপটা কম পড়ে। এই যে রাস্তাঘাটে জ্যাম হয়ে যাচ্ছে বিভিন্ন সবাই এখানে এসে, তারা কি খুব ভালো জীবন যাপন করতেছে চিটংয়ে? না, তারা তাদের গ্রামে তাদের মা বাবার সাথে থেকে, ছেলে সন্তানের সাথে থেকে কাজের জন্য আসছে, কাজ করে আবার চলে যাচ্ছে। কিন্তু তাদেরকে সেই আয় ইনকামটা যদি আমরা গ্রামেই প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমাদের সরকারিভাবে এই উদ্যোগগুলো নেওয়া যায়। এবং সাথে যদি আমরা ভলান্টিয়ার সার্ভিস যারা দিচ্ছি তাদেরকে উৎসাহিত করতে পারি, আমরাও নিজেরা ইনভেস্ট করতে পারি গ্রামে। এখানে সুশিক্ষিত জনগণ, তাদেরকে বুঝাতে হবে যে তুমি একসময় যেখানে ছিলা সেখানেই তোমার আয় ইনকাম এবং সেখানেই তোমার দুনিয়াটা সেখানেই গোছাও। তুমি শহরমুখী হয়ে গেলা, তুমি যান্ত্রিক তোমার সব কিছু পরিবার পরিজন ফেলে শহরে থাকলা, এখান থেকে আয় ইনকাম করে যাচ্ছ, কিন্তু শহরটা কলুষিত হয়ে যাচ্ছে গা। হ্যাঁ, শহরের মানুষ শহরকে কেন্দ্রিক হোক, গ্রাম মানুষ গ্রাম কেন্দ্রিক করে গ্রামে তারা স্বাবলম্বী হোক, সেটাই আমরা চাচ্ছি। এবং এই ব্যাপারে আমরা সবার সহযোগিতা এবং সরকারিভাবে অনুদান দিয়েও হলেও যদি আর্থিক সহযোগিতা করা যায়, আমরা মনে করব সেটাই ভালো হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মইনুল কাদের নাবিল। আপনারা তিনজনই সংগঠনের সাথে, সেবামূলক সংগঠনের সাথে জড়িত, আপনাদের সংগঠনের প্রতি শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকাল 4টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।